আব্বা 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 আমাকে ক্ষমা করুন। হাফিজ ভাই ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাকো। ওকে স্যার। আমি তোমার ছেলে, কোনো ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। দুনিয়া টাকার গোলামের 14 নম্বর পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিয়েছে। পর্বের শেষের ঘটনাগুলো দেখার পর এখন প্রায় সব দর্শকের মনে একটাই প্রশ্ন, এরপর 15 নম্বর পর্বে আসলে কি হতে যাচ্ছে? আর আজকের ভিডিওতে আমি শুধু 14 নম্বর পর্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোই রিভিউ করব না, সেই সঙ্গে জানিয়ে দেব 15 নম্বর পর্ব কবে আসতে পারে, কত তারিখে আসার সম্ভাবনা রয়েছে এবং কোন সময়ে প্রকাশ হতে পারে। তবে তার আগে চলুন দেখে নেওয়া যাক 14 নম্বর পর্বের সেই গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো, যেগুলো না বুঝলে পরের পর্বের গল্প বোঝা কঠিন হতে পারে। ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকবেন, কারণ শেষের দিকে থাকছে 15 নম্বর পর্ব নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট। পাশাপাশি আলোচনা করব পরের পর্বে কি কি ঘটতে পারে এবং দর্শকদের সবচেয়ে বড় প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ঘটনাই পরের পর্বের সঙ্গে সরাসরি সম্পর্কিত। চলুন শুরু করা যাক দুনিয়া টাকার গোলামের 14 নম্বর পর্বের সম্পূর্ণ রিভিউ। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্ক্রিনে দেখতে পেয়েছি বহুল কাঙ্ক্ষিত 14তম পর্ব। আর এই 14তম পর্বে এসে পরিচালক গল্পের মোড় এমন এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল জায়গায় এনে দাঁড় করিয়েছেন যা প্রতিটি দর্শকের গায়ের লোম জাস্ট খাড়া করে দিয়েছে। আমরা গত পর্বে দেখেছিলাম শেহজাদের বিশ্বস্ত পিএস হাফিজ কিভাবে গোলামকে পুলিশের ছদ্মবেশে তুলে নিয়ে এসেছিল। আর এই 14তম পর্বে এসে সেই গোপন বাংলোর ভেতর গোলামের অতীতে ঘটে যাওয়া সমস্ত ট্র্যাজেডি, ফাতেমার অহংকার এবং দাউদ খানের সেই ভয়ঙ্কর রোড অ্যাক্সিডেন্টের চক্রান্তের শেষ অংশগুলো যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে তা এক কথায় অসাধারণ। কিন্তু এখানে আসল প্রশ্ন হল 14তম পর্বের এই চরম ক্লাইম্যাক্সের পর আগামী 15তম পর্বে কি ঘটতে চলেছে? গোলাম কি তার পূর্ণ স্মৃতিশক্তি ফিরে পেয়ে দাউদ খানকে চিরতরে ধ্বংস করতে পারবে? আর ঋতু যখন জানতে পারবে গোলামই আসল শেহজাদ চৌধুরী, তখন তাদের সম্পর্কের পরিণতি কি হবে? এবং বহু প্রতীক্ষিত 15তম পর্বটি ঠিক কবে রিলিজ হতে পারে তার শতভাগ লজিক্যাল টাইমলাইন এবং মেগা অ্যানালিসিস নিয়ে হাজির হয়েছি আজকের এই বিশাল ভিডিওতে। আগের স্ক্রিপ্টের চেয়েও আজকের এই ভিডিওতে আমরা কাহিনীর প্রতিটি লাইনের মনস্তাত্ত্বিক গভীরতা এবং চরিত্রের ভেতরকার ইমোশন একদম ভেঙে ভেঙে বিশ্লেষণ করব। তাই বিন্দুমাত্র স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই মহা বিশ্লেষণটি আপনার নাটক দেখার পুরো অভিজ্ঞতাকেই বদলে দেবে। চলুন আমরা আর একটুও সময় নষ্ট না করে ঘটনার একদম গভীর থেকে গভীরে প্রবেশ করি। নাটকের শুরুতেই আমরা দেখতে পাই সেই গোপন বাংলোর ভেতরে এক চরম আবেগঘন ও থ্রিলিং পরিবেশ। পিএস হাফিজ গোলামকে তার অতীতের সেই অসমাপ্ত ফ্ল্যাশব্যাক শোনানো চালিয়ে যায়। হাফিজ মনে করিয়ে দেয় কিভাবে ফাতেমা ম্যাডাম বিয়ের আসরে বাবলুর আসল পরিচয়, অর্থাৎ সে যে দেশের অন্যতম শীর্ষ কোটিপতি বিজনেসম্যান শেহজাদ চৌধুরী, তা জানতে পেরে একগুয়েমি করে পুরো বিয়েটা ভেঙে দিয়েছিল। শেহজাদ চৌধুরী তখন ফাতেমার হাত ধরে অনেক বোঝানোর চেষ্টা করেছিল যে সে কোনো খারাপ উদ্দেশ্য নয়, বরং ফাতেমার সত্যিকারের পবিত্র ভালোবাসাটা পাওয়ার জন্যই নিজের রাজকীয় পরিচয় লুকিয়ে একজন সাধারণ গরিব চাওয়ালা বাবলুর ছদ্মবেশ নিয়েছিল। কিন্তু অহংকারী ও জেদি ফাতেমা সেদিন শেহজাদের কোনো কথাই শোনেনি, উল্টো তাকে প্রতারক আর ধোঁকাবাজ তকমা দিয়ে সবার সামনে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। হাফিজ তখন গোলামের দিকে তাকিয়ে চোখের জল ফেলে বলে, স্যার, ফাতেমা ম্যাডাম সেদিন আপনাকে তাড়িয়ে দেওয়ার পর আপনি প্রচণ্ড মানসিক কষ্ট আর ডিপ্রেশন নিয়ে নিজের গাড়ি চালিয়ে একাই ফিরে আসছিলেন। আর ঠিক তখনই ভিলেন দাউদ খান আপনার এই মানসিক দুর্বলতার সুযোগ নেয়। সে মাঝ রাস্তায় আপনার গাড়ির ওপর এক ভয়ঙ্কর ও পরিকল্পিত ট্রাক অ্যাক্সিডেন্ট করায়। সেই মারাত্মক অ্যাক্সিডেন্টের আঘাতেই আপনি আপনার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন এবং কোটিপতি শেহজাদ চৌধুরী থেকে আজকের এই সাধারণ ও সরল কাজের ছেলে গোলামে পরিণত হন। হাফিজের মুখে নিজের জীবনের এই চরম নিষ্ঠুর সত্যগুলো শুনতে শুনতে গোলামের মাথার ভেতর এক তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। তার মস্তিষ্কে এক অন্যরকম আলোড়ন তৈরি হয় এবং অতীতে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের ভাঙা ভাঙা দৃশ্যগুলো, গাড়ির কাঁচ ভাঙার শব্দ আর রক্তের দাগ তার চোখের সামনে সিনেমার মতো ফ্ল্যাশ করতে থাকে। সে তীব্র যন্ত্রণায় মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে।
এই দৃশ্যটি বিশ্লেষণ করলে চরিত্রের যে সাইকোলজি ফুটে ওঠে তা সত্যিই অসাধারণ, যেখানে একজন কোটিপতি মানুষ নিজের অজান্তেই অন্যের বাড়িতে গোলাম সেজে থাকার কষ্ট এবং অতীতের ভয়ঙ্কর ট্র্যাজেডি একসাথে অনুভব করছিল। অন্যদিকে ঋতুর বাড়িতে তখন যেন এক হুলুস্থুল কাণ্ড পড়ে গেছে। গোলামকে পুলিশ অন্যায়ভাবে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ঋতু নিজের ঘর বন্ধ করে পাগলের মতো কান্নাকাটি করছে। সে তার বাবা এবং বড় ভাইকে বারবার চাপ দিতে থাকে গোলামকে যে কোনো উপায়ে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য। ঋতু চেঁচিয়ে বলে গোলাম কোনো অপরাধ করেনি, সে শুধু নিশিতা আপুকে বখাটেদের হাত থেকে বাঁচিয়েছে। পুলিশ কেন তাকে কোনো কারণ ছাড়া বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে যাবে? কিন্তু ঋতুর অহংকারী বড় ভাই, যে ফাতেমা ম্যাডাম এবং হাফিজের আসল ব্যাকগ্রাউন্ড আর পাওয়ার অলরেডি নিজের চোখে দেখে এসেছে, সে মনে মনে প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সে খুব ভালো করে জানে যে গোলামের পেছনে এমন কিছু ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড শক্তি রয়েছে যাদের সাথে সামান্য পাঙ্গা নিতে গেলেও তাদের পুরো ফ্যামিলি এক সেকেন্ডে ধ্বংস হয়ে যেতে পারে। সে ঋতুকে শান্ত করার প্রাণ চেষ্টা করে, কিন্তু নিজের ভেতরের সেই চরম ভয়টা কোনোভাবেই লুকাতে পারে না। গল্পের পরবর্তী অংশে আমরা দেখতে পাই ফাতেমা ম্যাডামের এক বিশাল মানসিক পরিবর্তন এবং নতুন অ্যাকশন রূপ। ফাতেমা যখন হাফিজের কাছ থেকে জানতে পারে যে হাফিজ কোনো আসল পুলিশ নয়, বরং টেকনিক্যালি গোলামকে বাইরের শত্রুদের হাত থেকে আড়ালে নেওয়ার জন্য এই কিডন্যাপের নাটকটি করেছে, তখন সে কিছুটা স্বস্তি পায়। কিন্তু ফাতেমা এখন নিজের অতীতের সেই ভুলের জন্য তীব্র অনুশোচনার আগুনে পুড়ছে। সে তার শাশুড়ি অর্থাৎ শেহজাদের মায়ের সামনে গিয়ে অঝরে কেঁদে ফেলে বলে, মা, সেদিন যদি আমি আমার মিথ্যা অহংকার আর জেদ ধরে না রাখতাম, শেহজাদের পবিত্র ভালোবাসাটা বুঝতাম, তাহলে আজ আমার স্বামীর এই করুণ দশা হতো না। দাউদ খান কখনো ওনার ক্ষতি করার সুযোগই পেত না। শেহজাদের মা তখন ফাতেমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলেন, এখন আর কেঁদে লাভ নেই বৌমা, যা অতীত তা ভুলে যাও। এখন আমাদের একমাত্র লক্ষ্য হল শেহজাদকে সম্পূর্ণ সুস্থ করা এবং দাউদ খানের সেই অবৈধ সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়া। ফাতেমা তখন চোখের জল মুছে প্রতিজ্ঞা করে যে শেহজাদের স্মৃতি ফিরে আসার পর সে দাউদ খানকে নিজের হাতে উচিত শিক্ষা দেবে। 14তম পর্বের শেষ 10 মিনিটে এসে পরিচালক দর্শকদের উত্তেজনা একদম তুঙ্গে নিয়ে যান। যখন হাফিজ গোলামকে তার মায়ের বর্তমান অসুস্থতা এবং দাউদ খানের নতুন নতুন অত্যাচারের কথা বলতে থাকে, তখন আকস্মাৎ গোলামের ভেতরের সেই ঘুমন্ত সিংহ অর্থাৎ আসল শেহজাদ চৌধুরী জেনে ওঠার চূড়ান্ত লক্ষণ দেখায়। গোলামের কথা বলার স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তের মধ্যে বদল হতে শুরু করে। সে তার স্বভাবসুলভ বোকা ও সরল কণ্ঠ ছেড়ে এক অদ্ভুত গম্ভীর আওয়াজে হাফিজের দিকে তাকায়। কিন্তু সম্পূর্ণ স্মৃতিশক্তি ফিরে আসার ঠিক আগের মুহূর্তে পরিচালক নাটকটি সেখানেই শেষ করেন, যা প্রতিটি দর্শককে এক বিশাল সাসপেন্স আর থ্রিলিং উত্তেজনার মধ্যে রেখে গেছে। বন্ধুরা, 14তম পর্বের এই অসাধারণ সমাপ্তির পর আগামী 15তম পর্বে কিন্তু কাহিনীর আসল খেলা শুরু হতে যাচ্ছে। আমরা গল্পের গতিধারা এবং চরিত্রের মনস্তত্ত্ব গভীরভাবে বিশ্লেষণ করে 3টি সবচেয়ে বড় এবং নিশ্চিত টুইস্ট প্রেডিক্ট করছি, যা আপনারা আগামী পর্বে দেখতে পাবেন। প্রথম টুইস্ট হল শেহজাদ চৌধুরীর চূড়ান্ত কামব্যাক। 15তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে এসেছে। সে হাফিজকে বুকে জড়িয়ে ধরে তার আসল ড্যাশিং শেহজাদ চৌধুরী রূপে গর্জে উঠবে। কোটিপতি শেহজাদের এই রাজকীয় প্রত্যাবর্তন পুরো গল্পের সমীকরণ 1 সেকেন্ডে বদলে দেবে। দ্বিতীয় টুইস্ট হল ঋতুর মুখোমুখি শেহজাদ। স্মৃতি ফিরে পাওয়ার পর শেহজাদ যখন ঋতুর বাড়িতে ফিরে যাবে, তখন সেখানে এক চরম ড্রামাটিক সিন তৈরি হবে। ঋতু যে গোলামকে কাজের ছেলে থেকে নিজের স্বামীর মর্যাদা দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তার সামনে যখন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী শেহজাদ চৌধুরী এসে দাঁড়াবে, তখন ঋতুর প্রতিক্রিয়া দেখার মতো হবে। শেহজাদ কি ঋতুর এই পবিত্র ভালোবাসার সম্মান রাখবে, নাকি ফাতেমার পুরনো অধিকারের কাছে ফিরে যাবে? এটাই হবে দেখার মূল বিষয়। আর তৃতীয় টুইস্ট হল দাউদ খানের পতনের কাউন্টডাউন। শেহজাদ তার মায়ের চোখের জল আর নিজের জীবনের এই 2 বছরের অন্ধকারের প্রতিশোধ নিতে দাউদ খানের ওপর সরাসরি আইনি ও আন্ডারগ্রাউন্ড অ্যাটাক শুরু করবে এবং হাফিজকে সাথে নিয়ে সে দাউদ খানের সব বিজনেস ডিল এক রাতের মধ্যে লক করে দেবে। আপনারা যারা এই নাটকের নিয়মিত ভক্ত, তারা ইতিমধ্যেই কমেন্ট বক্সে অধীর আগ্রহে জানতে চেয়েছেন যে দুনিয়া টাকার গোলাম 15 আমরা কবে দেখতে পাব।
আপনাদের জানিয়ে রাখি, বর্তমান সময় এবং চ্যানেলের ট্র্যাক রেকর্ড বিশ্লেষণ করলে দেখা যায় যে প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট তাদের এই মেগা পপুলার সিরিজের পর্বগুলো রিলিজ করতে খুব বেশি সময় নিচ্ছে না। যেহেতু 14তম পর্বটি ইতিমধ্যেই অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে, তাই তাদের নিয়মিত আপলোড প্যাটার্ন অনুযায়ী আগামী 4 থেকে 5 দিনের মধ্যে, অর্থাৎ আগামী 13ই জুলাই থেকে 15ই জুলাই 2026-এর মধ্যে আপনারা ইউটিউবে এর ধামাকা 15তম পর্বটি দেখতে পেয়ে যাবেন। প্রোডাকশন হাউস অলরেডি এর শুটিং ও এডিটিং গুছিয়ে এনেছে, তাই আপনাদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আর এই লড়াইয়ের চোরাবালিতে আটকে থাকা আমাদের মূল চরিত্র শাহজাদ চৌধুরী কিভাবে নিজের অতীত ভুলে গোলাম সেজে দিন কাটাচ্ছিল তা আমরা সবাই দেখেছি। কিন্তু অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যখন 14তম পর্বটি স্ক্রিনে এসেছে, তখন যেন পুরো গল্পের আবহাওয়ায় বদলে গেছে। পরিচালক এই পর্বে এসে কাহিনীর মোড় এমন এক ভয়ঙ্কর, রোমহর্ষক এবং মাথা নষ্ট করা সাইকোলজিক্যাল ট্র্যাকে এনে দাঁড় করিয়েছেন, যা দেখে প্রতিটি সাধারণ দর্শকের গায়ের লোম জাস্ট খাড়া হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউবের কমেন্ট বক্স, সব জায়গায় এখন শুধু এই 14তম পর্বের ধামাকা ক্লাইম্যাক্স নিয়ে তোলপাড় চলছে। আমরা গত 13তম পর্বের একেবারে শেষ দৃশ্যে দেখেছিলাম শাহজাদের অত্যন্ত বিশ্বস্ত পিএস হাফিজ কিভাবে পুলিশের ছদ্মবেশ ধারণ করে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া মাঝ রাস্তা থেকে গোলামকে ফিল্মি স্টাইলে তুলে নিয়ে গিয়েছিল। সেই সময় ঋতু আর নিশিতা চিৎকার করে কাঁদলেও তারা বুঝতে পারেনি যে এর পেছনে আসলে কি গভীর রহস্য লুকিয়ে রয়েছে। আর আজ এই 14তম পর্বে এসে পরিচালক সেই গোপন ও বিলাসবহুল বাংলোর ভেতরে দৃশ্য ফুটিয়ে তুলেছেন, যেখানে গোলামের অতীতে ঘটে যাওয়া সমস্ত নির্মম ট্র্যাজেডি, ফাতেমার পুরনো অহংকার, তাদের ভেঙে যাওয়া বিয়ের আসল ইতিহাস এবং ভিলেন দাউদ খানের সেই ভয়ঙ্কর ও পরিকল্পিত রোড অ্যাক্সিডেন্টের চক্রান্তের শেষ অংশগুলো যেভাবে একের পর এক রিভিল করা হয়েছে, তা এক কথায় অসাধারণ এবং অনবদ্য। এই পর্বটি দেখার পর দর্শকদের মনে এখন হাজারো নতুন প্রশ্ন উকি দিচ্ছে। সবার মনে এখন একটাই কৌতূহল, 14তম পর্বের এই চরম এবং রহস্যময় ক্লাইম্যাক্সের পর আগামী 15তম পর্বে কাহিনীর মূল চাকা কোন দিকে ঘুরতে চলেছে। গোলাম কি সত্যিই তার হারিয়ে যাওয়ার সম্পূর্ণ স্মৃতিশক্তি আর পুরনো ক্ষমতা ফিরে পেয়ে ভিলেন দাউদ খানের অবৈধ সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দিতে পারবে? আর অন্যদিকে ঋতু, যে মেয়েটি নিজের জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে এই সাধারণ কাজের ছেলে গোলামকে মনে প্রাণে ভালোবেসেছে এবং নিজের স্বামীর মর্যাদা দিয়েছে, সেই যখন জানতে পারবে যে গোলাম আসলে কোনো সাধারণ গরিব ছেলে নয়, বরং দেশের 1 নম্বর শীর্ষ কোটিপতি ও প্রভাবশালী ব্যবসায়ী শাহজাদ চৌধুরী, তখন তাদের এই পবিত্র সম্পর্কের ভবিষ্যৎ পরিণতি কি হবে? শাহজাদ কি তার প্রথম স্ত্রী ফাতেমার অনুশোচনা দেখে তার কাছে ফিরে যাবে, নাকি ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসার ঋণ শোধ করতে তার পাশেই থেকে যাবে? আর এই সব প্রশ্নের উত্তর এবং বহু প্রতীক্ষিত 15তম পর্বটি ঠিক কবে, কোন তারিখে অফিসিয়ালি রিলিজ হতে পারে, তার শতভাগ লজিক্যাল টাইমলাইন, ভেতরের কিছু সিক্রেট লিক্স ও একটি মেগা সাইকোলজিক্যাল অ্যানালাইসিস নিয়ে হাজির হয়েছি আজকের এই বিশাল ভিডিওতে। আজকের এই স্ক্রিপ্টটি আমরা আগের সমস্ত ভিডিওর চেয়েও প্রায় 4 গুণ বড় এবং অনেক বেশি ডিটেইলড করে সাজিয়েছি, যাতে কাহিনীর প্রতিটি ছোটখাটো দৃশ্য, ব্যাকগ্রাউন্ডের রহস্য এবং চরিত্রের ভেতরের মানসিক দ্বন্দ্বগুলো আপনাদের সামনে একদম আয়নার মতো পরিষ্কার হয়ে যায়। তাই বিন্দুমাত্র স্কিপ না করে নিজের সিট বেল্ট শক্ত করে বেঁধে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই মহা বিশ্লেষণটি আপনার নাটক দেখার পুরো অভিজ্ঞতা এবং চিন্তাভাবনাকেই পুরোপুরি বদলে দেবে। চলুন আমরা আর একটুও সময় নষ্ট না করে কাহিনীর একদম গভীর থেকে গভীরে প্রবেশ করি এবং প্রতিটি সিনের চুলচেরা বিশ্লেষণ শুরু করি। নাটকের শুরুতেই ক্যামেরার লেন্স আমাদের নিয়ে যায় সেই শহরের এক কোণে লুকিয়ে থাকা গোপন, নিরিবিলি ও বিলাসবহুল বাংলোর ভেতরে, যেখানে এক চরম আবেগঘন, থ্রিলিং এবং বুক কাঁপানো পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাই শাহজাদের বিশ্বস্ত পিএস হাফিজ গোলামকে সোফায় বসিয়ে রেখে তার অতীতের সেই অসমাপ্ত ফ্ল্যাশব্যাক শোনানো অত্যন্ত নিখুঁতভাবে চালিয়ে যাচ্ছে। হাফিজ এখানে যেন শুধু একজন পিএস নয়, বরং সেই শাহজাদের হারিয়ে যাওয়া অতীতকে ফিরিয়ে আনার জন্য একজন দক্ষ সাইকোলজিস্টের মতো কাজ করছে। সে গোলামের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে মনে করিয়ে দেয় কিভাবে আজ থেকে 2 বছর আগে ফাতেমা ম্যাডাম বিয়ের আসরে বাবলুর আসল পরিচয়, অর্থাৎ সে যে কোনো সাধারণ গরিব মানুষ নয়, বরং এই দেশের কর্পোরেট জগতের অন্যতম ডন এবং কোটিপতি বিজনেসম্যান শাহজাদ চৌধুরী, তা জানতে পেরে একগুয়েমি আর মিথ্যে অহংকার করে পুরো ধুমধাম করে সাজানো বিয়েটা 1 সেকেন্ডের মধ্যে ভেঙে দিয়েছিল। আমরা সেই ফ্ল্যাশব্যাকে আরও গভীরভাবে দেখতে পাই যে শাহজাদ চৌধুরী তখন ফাতেমার হাত ধরে চোখের জল ফেলে কতটা আকুল হয়ে বোঝানোর চেষ্টা করেছিল যে সে কোনো খারাপ উদ্দেশ্যে বা ফাতেমাকে ঠকানোর জন্য এই রূপ ধারণ করেনি।
বরং ফাতেমা যেহেতু বড়লোক ছেলেদের প্রচণ্ড ঘৃণা করত আর অহংকারী ভাবত, তাই তার সেই সত্যিকারের এবং পবিত্র ভালোবাসাটা পাওয়ার জন্যই শাহজাদ নিজের রাজকীয় পরিচয়, বিলাসবহুল গাড়ি ও কোটি টাকার বিজনেস আড়ালে রেখে একজন সাধারণ গরিব চাওয়ালা বাবলুর ছদ্মবেশ নিয়ে বস্তির চায়ের দোকানে দিনের পর দিন ঘুরে বেরিয়েছিল। কিন্তু অহংকারী, জেদি এবং একগুঁয়ে ফাতেমা সেদিন শাহজাদের সেই পবিত্র ভালোবাসার গভীরতা বিন্দুমাত্র বোঝার চেষ্টা করেনি। উল্টে সে সবার সামনে শাহজাদকে একজন চরম প্রতারক, ধোঁকাবাজ এবং নাটকবাজ তকমা দিয়ে তীব্রভাবে অপমান করে বিয়ের আসর থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। হাফিজ তখন গোলামের দিকে এগিয়ে যায়, তার কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নেয় এবং চোখের জল ফেলে অত্যন্ত আবেগী কণ্ঠে বলে, স্যার, ফাতেমা ম্যাডাম সেদিন আপনাকে সবার সামনে ওভাবে তাড়িয়ে দেওয়ার পর আপনার পুরো পৃথিবীটা যেন এক নিমেষে ওলটপালট হয়ে গিয়েছিল। আপনি প্রচণ্ড মানসিক কষ্ট, তীব্র ডিপ্রেশন এবং নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া এই চরম আঘাত সহ্য করতে না পেরে মাঝ রাস্তায় পাগলের মতো তীব্র গতিতে গাড়ি চালিয়ে একাই ফিরে আসছিলেন। আর ঠিক তখনই আমাদের চিরশত্রু ভিলেন দাউদ খান আপনার এই মানসিক দুর্বলতা এবং একাকিত্বের সুযোগ নেয়। সে আপনার গাড়িকে ট্র্যাক করে মাঝ রাস্তায় এক নির্জন মোড়ে আপনার ওপর এক ভয়ঙ্কর, নৃশংস এবং পরিকল্পিত ট্র্যাক অ্যাক্সিডেন্ট করায়। সেই মারাত্মক অ্যাক্সিডেন্টের আঘাতেই আপনার ব্রেনে গভীর ক্ষত তৈরি হয়, যার ফলে আপনি আপনার অতীতের সমস্ত স্মৃতিশক্তি, নিজের নাম, পরিচয় এবং বিশাল ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেন। আর এভাবেই দেশের শীর্ষ ব্যবসায়ী শাহজাদ চৌধুরী রাতারাতি নিখোঁজ হয়ে আজকের এই সাধারণ, সরল এবং অন্যের বাড়ির কাজের ছেলে গোলামে পরিণত হন। হাফিজের মুখে নিজের জীবনের এই চরম নিষ্ঠুর, অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর সত্যগুলো এক নাগারে শুনতে শুনতে গোলামের মাথার ভেতর যেন এক তীব্র বজ্রপাতের সৃষ্টি হয়। তার মস্তিষ্কের নিউরনগুলো আচমকা সচল হতে শুরু করে এবং এক অন্যরকম আলোড়ন তৈরি হয়। অতীতে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের ভাঙা ভাঙা ঝাপসা দৃশ্যগুলো, রাতের অন্ধকারে লরির হেডলাইটের তীব্র আলো, ব্রেক কষার ভয়ঙ্কর শব্দ, গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যাওয়ার আওয়াজ এবং নিজের কপালের ওপর দিয়ে বেয়ে পড়া গরম রক্তের দাগ তার বন্ধ চোখের সামনে সিনেমার রিলের মতো দ্রুত গতিতে ফ্ল্যাশ করতে থাকে। সে তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণায় নিজের দুই হাত দিয়ে মাথা চেপে ধরে মেঝের ওপর বসে পড়ে এবং এক অবুঝ বাচ্চার মতো চিৎকার করে কাঁদতে শুরু করে। এই দৃশ্যটি যদি আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে চরিত্রের যে সাইকোলজি ফুটে উঠেছে তা সত্যি অসাধারণ এবং অনবদ্য। এখানে একজন মানুষ একই সাথে তার বর্তমানের সরল গোলাম চরিত্র এবং অতীতের রাজকীয় অথচ ট্র্যাজিক শাহজাদ চরিত্রের মাঝখানের এক অদৃশ্য দেওয়ালে আটকে গেছে। সে বুঝতে পারছে না সে আসলে কে। সে কি ঋতুর বাড়ির সেই সাধারণ কাজের ছেলে গোলাম, নাকি হাফিজের বলা সেই ক্ষমতাবান শাহজাদ চৌধুরী? তার এই ভেতরের কান্না দর্শকদের হৃদয়ে এক গভীর কষ্টের সৃষ্টি করে। গল্পের দৃশ্যপট যখন বদলায়, তখন ক্যামেরার লেন্স আমাদের নিয়ে যায় ঋতুর ফ্যামিলির সেই আলিশান ড্রয়িং রুমে, যেখানে তখন যেন এক হুল্লুস্থুলি এবং তুলকালাম কাণ্ড পড়ে গেছে। গোলামকে পুলিশ অন্যায়ভাবে এবং প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ঋতু নিজের ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কান্নাকাটি করছে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। সে তার বাবা এবং বড় ভাইকে বারবার ড্রয়িং রুমে ডেকে এনে তীব্র ভাষায় চাপ দেয়, যাতে তারা এখনই পুলিশের উচ্চপদস্থ অধিকারিকদের সাথে কথা বলে গোলামকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ঋতু কেঁদে কেঁদে চিৎকার করে বলে, গোলাম কোনো অন্যায় করেনি, সে কোনো অপরাধী নয়। সে শুধু নিশিতা আপুকে ওই নোংরা বকাটে বচ্ছেগেদের হাত থেকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। পুলিশ কেন তাকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া, কোনো অভিযোগ ছাড়া এভাবে পশুর মতো ধরে নিয়ে যাবে? তোমরা যদি এখনই গোলামকে ফিরিয়ে না আনো, তাহলে আমি এই বাড়ির কারো মুখ আর কোনো দিন দেখব না। কিন্তু ঋতুর সেই অহংকারী আর দাপুটে বড় ভাই, যে গত পর্বে ফাতেমা ম্যাডাম এবং হাফিজের আসল ব্যাকগ্রাউন্ড, তাদের আন্ডারগ্রাউন্ড পাওয়ার এবং পিস্তলের নলের গরম অলরেডি নিজের চোখে দেখে এসেছে, সে মনে মনে প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তার সেই আগের অহংকার আর গলার জোর এখন একদম উধাও হয়ে গেছে। সে খুব ভালো করে নিজের মনে বুঝতে পেরেছে যে এই সাধারণ কাজের ছেলে গোলামের পেছনে আসলে এমন কিছু ভয়ঙ্কর, প্রভাবশালী ও বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড শক্তি বা মাফিয়া নেটওয়ার্ক রয়েছে, যাদের সাথে সামান্যতম পাঙ্গা নিতে গেলেও তাদের পুরো ফ্যামিলি এবং বিজনেস এক সেকেন্ডের মধ্যে মাটির সাথে মিশে ধুলোয় ধুলো হয়ে যেতে পারে। সে ঋতুকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, নানা রকম মিথ্যে সান্ত্বনা দেয়, কিন্তু নিজের ভেতরে সেই চরম ভয় আর কাঁপনটা কোনোভাবেই ঋতুর সামনে লুকাতে পারে না। এই সিনটি প্রমাণ করে যে সমাজে যারা নিজেদের টাকার গরমে অন্ধ মনে করে, তারা যখন আরও বড় কোনো শক্তির মুখোমুখি হয়, তখন তাদের ভেতরের ভীরুতা কিভাবে প্রকাশ পেয়ে যায়।
গল্পের পরবর্তী অংশে আমরা দেখতে পাই ফাতেমা ম্যাডামের চরিত্রের একটি বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং একটি নতুন অ্যাকশন রূপ। ফাতেমা যখন হাফিজের পাঠানো গোপন বার্তার মাধ্যমে জানতে পারে যে হাফিজ কোনো আসল পুলিশ দিয়ে গোলামকে ধরেনি, বরং টেকনিক্যালি গোলামকে বাইরের শত্রু অর্থাৎ দাউদ খানের খুনিদের হাত থেকে সাময়িকভাবে আড়ালে নেওয়ার জন্য এবং নিরাপদে বাংলোয় পৌঁছে দেওয়ার জন্যই এই নাটকীয় কিডন্যাপের প্ল্যানটি করেছিল, তখন তার বুকের ওপর থেকে যেন এক বিশাল পাথর নেমে যায় এবং সে কিছুটা স্বস্তি পায়। কিন্তু স্বস্তি পেলেও ফাতেমা এখন নিজের অতীতের সেই ভয়ঙ্কর ভুলের জন্য এবং নিজের জেদের কারণে শাহজাবির জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য তীব্র অনুশোচনার আগুনে দিনরাত পুড়ছে। তার ভেতরের সেই অহংকারী ধনী মেয়ের খোলসটা এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। সে তার শাশুড়ি অর্থাৎ শাহজাদের মায়ের সামনে গিয়ে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে তার শাশুড়ির পায়ে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলে এবং নিজের অপরাধ স্বীকার করে বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। সেদিন যদি আমি ওই মিথ্যে অহংকার, বস্তির জেদ আর রাগ ধরে না রাখতাম, শাহজাদের সেই পবিত্র এবং নিঃস্বার্থ ভালোবাসাটা বিন্দুমাত্র বোঝার চেষ্টা করতাম, তাহলে আজ আমার স্বামীর এই করুণ ও জঘন্য দশা হতো না। দাউদ খানের মতো একটা ছোটলোক শত্রু কখনো ওনার গায়ে হাত দেওয়ার বা ওনার ক্ষতি করার সুযোগই পেত না। আমার কারণেই আজ শাহজাদ অন্যের বাড়ির গোলাম হয়ে আছে। শাহজাদের মা তখন নিজের চোখের জল মুছে ফাতেমাকে শক্ত করে জড়িয়ে ধরেন এবং একজন বিচক্ষণ মায়ের মতো সান্ত্বনা দেন। এখন আর অতীতে কি হয়েছে তা নিয়ে কেঁদে কোনো লাভ নেই বৌমা। যা অতীত তা চিরকালের জন্য ভুলে যাও। এখন আমাদের সামনে একমাত্র এবং সবচেয়ে বড় লক্ষ্য শাহজাদকে যে কোনো উপায়ে সম্পূর্ণ সুস্থ করে তোলা এবং আমাদের ফ্যামিলির শত্রু দাউদ খানের সেই অবৈধ ক্ষমতার সাম্রাজ্য এক রাতের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়া। শাশুড়ির এই ইন্সপিরেশন পেয়ে নিজের গাড়ি চালিয়ে একাই ফিরে আসছিলেন, আর ঠিক তখনই ভিলেন দাউদ খান আপনার এই মানসিক দুর্বলতার সুযোগ নেয়। সে মাঝ রাস্তায় আপনার গাড়ির ওপর এক ভয়ঙ্কর ও পরিকল্পিত ট্রাক অ্যাক্সিডেন্ট করায়। সেই মারাত্মক অ্যাক্সিডেন্টের আঘাতেই আপনি আপনার স্মৃতিশক্তি পুরোপুরি হারিয়ে ফেলেন এবং কোটিপতি শেহজাদ চৌধুরী থেকে আজকের এই সাধারণ ও সরল কাজের ছেলে গোলামে পরিণত হন। হাফিজের মুখে নিজের জীবনের এই চরম নিষ্ঠুর সত্যগুলো শুনতে শুনতে গোলামের মাথার ভেতর এক তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়। তার মস্তিষ্কে এক অন্যরকম আলোড়ন তৈরি হয় এবং অতীতে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের ভাঙা ভাঙা দৃশ্যগুলো, গাড়ির কাঁচ ভাঙার শব্দ আর রক্তের দাগ তার চোখের সামনে সিনেমার মতো ফ্ল্যাশ করতে থাকে। সে তীব্র যন্ত্রণায় মাথায় হাত দিয়ে চিৎকার করে কাঁদতে শুরু করে। এই দৃশ্যটি বিশ্লেষণ করলে চরিত্রের যে সাইকোলজি ফুটে ওঠে তা সত্যিই অসাধারণ, যেখানে একজন কোটিপতি মানুষ নিজের অজান্তেই অন্যের বাড়িতে গোলাম সেজে থাকার কষ্ট এবং অতীতের ভয়ঙ্কর ট্র্যাজেডি একসাথে অনুভব করছিল। অন্যদিকে ঋতুর বাড়িতে তখন যেন এক হুলুস্থুল কাণ্ড পড়ে গেছে। গোলামকে পুলিশ অন্যায়ভাবে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ঋতু নিজের ঘর বন্ধ করে পাগলের মতো কান্নাকাটি করছে। সে তার বাবা এবং বড় ভাইকে বারবার চাপ দিতে থাকে গোলামকে যে কোনো উপায়ে থানা থেকে ছাড়িয়ে আনার জন্য। ঋতু চেঁচিয়ে বলে গোলাম কোনো অপরাধ করেনি, সে শুধু নিশিতা আপুকে বখাটেদের হাত থেকে বাঁচিয়েছে। পুলিশ কেন তাকে কোনো কারণ ছাড়া বিনা ওয়ারেন্টে ধরে নিয়ে যাবে? কিন্তু ঋতুর অহংকারী বড় ভাই, যে ফাতেমা ম্যাডাম এবং হাফিজের আসল ব্যাকগ্রাউন্ড আর পাওয়ার অলরেডি নিজের চোখে দেখে এসেছে, সে মনে মনে প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। সে খুব ভালো করে জানে যে গোলামের পেছনে এমন কিছু ভয়ঙ্কর আন্ডারগ্রাউন্ড শক্তি রয়েছে যাদের সাথে সামান্য পাঙ্গা নিতে গেলেও তাদের পুরো ফ্যামিলি এক সেকেন্ডে ধ্বংস হয়ে যেতে পারে। সে ঋতুকে শান্ত করার প্রাণ চেষ্টা করে, কিন্তু নিজের ভেতরের সেই চরম ভয়টা কোনোভাবেই লুকাতে পারে না। গল্পের পরবর্তী অংশে আমরা দেখতে পাই ফাতেমা ম্যাডামের এক বিশাল মানসিক পরিবর্তন এবং নতুন অ্যাকশন রূপ। ফাতেমা যখন হাফিজের কাছ থেকে জানতে পারে যে হাফিজ কোনো আসল পুলিশ নয়, বরং টেকনিক্যালি গোলামকে বাইরের শত্রুদের হাত থেকে আড়ালে নেওয়ার জন্য এই কিডন্যাপের নাটকটি করেছে, তখন সে কিছুটা স্বস্তি পায়। কিন্তু ফাতেমা এখন নিজের অতীতের সেই ভুলের জন্য তীব্র অনুশোচনার আগুনে পুড়ছে। সে তার শাশুড়ি অর্থাৎ শেহজাদের মায়ের সামনে গিয়ে অঝরে কেঁদে ফেলে বলে, মা, সেদিন যদি আমি আমার মিথ্যা অহংকার আর জেদ ধরে না রাখতাম, শেহজাদের পবিত্র ভালোবাসাটা বুঝতাম, তাহলে আজ আমার স্বামীর এই করুণ দশা হতো না। দাউদ খান কখনো ওনার ক্ষতি করার সুযোগই পেত না। শেহজাদের মা তখন ফাতেমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলেন, এখন আর কেঁদে লাভ নেই বৌমা, যা অতীত তা ভুলে যাও। এখন আমাদের একমাত্র লক্ষ্য হল শেহজাদকে সম্পূর্ণ সুস্থ করা এবং দাউদ খানের সেই অবৈধ সাম্রাজ্য ধুলোয় মিশিয়ে দেওয়া। ফাতেমা তখন চোখের জল মুছে প্রতিজ্ঞা করে যে শেহজাদের স্মৃতি ফিরে আসার পর সে দাউদ খানকে নিজের হাতে উচিত শিক্ষা দেবে।
14তম পর্বের শেষ 10 মিনিটে এসে পরিচালক দর্শকদের উত্তেজনা একদম তুঙ্গে নিয়ে যান, যখন হাফিজ গোলামকে তার মায়ের বর্তমান অসুস্থতা এবং দাউদ খানের নতুন নতুন অত্যাচারের কথা বলতে থাকে, তখন আকস্মাৎ গোলামের ভেতরের সেই ঘুমন্ত সিংহ অর্থাৎ আসল শেহজাদ চৌধুরী জেনে ওঠার চূড়ান্ত লক্ষণ দেখায়। গোলামের কথা বলার স্টাইল, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং চোখের তীক্ষ্ণ দৃষ্টি মুহূর্তের মধ্যে বদল হতে শুরু করে। সে তার স্বভাবসুলভ বোকা ও সরল কণ্ঠ ছেড়ে এক অদ্ভুত গম্ভীর আওয়াজে হাফিজের দিকে তাকায়। কিন্তু সম্পূর্ণ স্মৃতিশক্তি ফিরে আসার ঠিক আগের মুহূর্তে পরিচালক নাটকটি সেখানেই শেষ করেন, যা প্রতিটি দর্শককে এক বিশাল সাসপেন্স আর থ্রিলিং উত্তেজনার মধ্যে রেখে গেছে। বন্ধুরা, 14তম পর্বের এই অসাধারণ সমাপ্তির পর আগামী 15তম পর্বে কিন্তু কাহিনীর আসল খেলা শুরু হতে যাচ্ছে। আমরা গল্পের গতিধারা এবং চরিত্রের মনস্তত্ত্ব গভীরভাবে বিশ্লেষণ করে 3টি সবচেয়ে বড় এবং নিশ্চিত টুইস্ট প্রেডিক্ট করছি, যা আপনারা আগামী পর্বে দেখতে পাবেন। প্রথম টুইস্ট হল শেহজাদ চৌধুরীর চূড়ান্ত কামব্যাক। 15তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাব গোলামের স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে এসেছে। সে হাফিজকে বুকে জড়িয়ে ধরে তার আসল ড্যাশিং শেহজাদ চৌধুরী রূপে গর্জে উঠবে। কোটিপতি শেহজাদের এই রাজকীয় প্রত্যাবর্তন পুরো গল্পের সমীকরণ 1 সেকেন্ডে বদলে দেবে। দ্বিতীয় টুইস্ট হল ঋতুর মুখোমুখি শেহজাদ। স্মৃতি ফিরে পাওয়ার পর শেহজাদ যখন ঋতুর বাড়িতে ফিরে যাবে, তখন সেখানে এক চরম ড্রামাটিক সিন তৈরি হবে। ঋতু যে গোলামকে কাজের ছেলে থেকে নিজের স্বামীর মর্যাদা দিয়ে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তার সামনে যখন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী শেহজাদ চৌধুরী এসে দাঁড়াবে, তখন ঋতুর প্রতিক্রিয়া দেখার মতো হবে। শেহজাদ কি ঋতুর এই পবিত্র ভালোবাসার সম্মান রাখবে, নাকি ফাতেমার পুরনো অধিকারের কাছে ফিরে যাবে? এটাই হবে দেখার মূল বিষয়। আর তৃতীয় টুইস্ট হল দাউদ খানের পতনের কাউন্টডাউন। শেহজাদ তার মায়ের চোখের জল আর নিজের জীবনের এই 2 বছরের অন্ধকারের প্রতিশোধ নিতে দাউদ সহ্য করতে না পেরে মাঝ রাস্তায় পাগলের মতো তীব্র গতিতে গাড়ি চালিয়ে একাই ফিরে আসছিলেন। আর ঠিক তখনই আমাদের চিরশত্রু ভিলেন দাউদ খান আপনার এই মানসিক দুর্বলতা এবং একাকিত্বের সুযোগ নেয়। সে আপনার গাড়িকে ট্র্যাক করে মাঝ রাস্তায় এক নির্জন মোড়ে আপনার ওপর এক ভয়ঙ্কর, নৃশংস এবং পরিকল্পিত ট্র্যাক অ্যাক্সিডেন্ট করায়। সেই মারাত্মক অ্যাক্সিডেন্টের আঘাতেই আপনার ব্রেনে গভীর ক্ষত তৈরি হয়, যার ফলে আপনি আপনার অতীতের সমস্ত স্মৃতিশক্তি, নিজের নাম, পরিচয় এবং বিশাল ক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলেন। আর এভাবেই দেশের শীর্ষ ব্যবসায়ী শেহজাদ চৌধুরী রাতারাতি নিখোঁজ হয়ে আজকের এই সাধারণ, সরল এবং অন্যের বাড়ির কাজের ছেলে গোলামে পরিণত হন। হাফিজের মুখে নিজের জীবনের এই চরম নিষ্ঠুর, অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর সত্যগুলো এক নাগারে শুনতে শুনতে গোলামের মাথার ভেতর যেন এক তীব্র বজ্রপাতের সৃষ্টি হয়। তার মস্তিষ্কের নিউরনগুলো আচমকা সচল হতে শুরু করে এবং এক অন্যরকম আলোড়ন তৈরি হয়। অতীতে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের ভাঙা ভাঙা ঝাপসা দৃশ্যগুলো, রাতের অন্ধকারে লরির হেডলাইটের তীব্র আলো, ব্রেক কষার ভয়ঙ্কর শব্দ, গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যাওয়ার আওয়াজ এবং নিজের কপালের ওপর দিয়ে বেয়ে পড়া গরম রক্তের দাগ তার বন্ধ চোখের সামনে সিনেমার রিলের মতো দ্রুত গতিতে ফ্ল্যাশ করতে থাকে। সে তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণায় নিজের 2 হাত দিয়ে মাথা চেপে ধরে মেঝের ওপর বসে পড়ে এবং এক অবুঝ বাচ্চার মতো চিৎকার করে কাঁদতে শুরু করে। এই দৃশ্যটি যদি আমরা মনস্তাত্ত্বিক দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে চরিত্রের যে সাইকোলজি ফুটে উঠেছে তা সত্যি অসাধারণ এবং অনবদ্য। এখানে একজন মানুষ একই সাথে তার বর্তমানের সরল গোলাম চরিত্র এবং অতীতের রাজকীয় অথচ ট্র্যাজিক শেহজাদ চরিত্রের মাঝখানের এক অদৃশ্য দেওয়ালে আটকে গেছে। সে বুঝতে পারছে না সে আসলে কে। সে কি ঋতুর বাড়ির সেই সাধারণ কাজের ছেলে গোলাম, নাকি হাফিজের বলা সেই ক্ষমতাবান শেহজাদ চৌধুরী? তার এই ভেতরের কান্না দর্শকদের হৃদয়ে এক গভীর কষ্টের সৃষ্টি করে। গল্পের দৃশ্যপট যখন বদলায়, তখন ক্যামেরার লেন্স আমাদের নিয়ে যায় ঋতুর ফ্যামিলির সেই আলিশান ড্রয়িং রুমে, যেখানে তখন যেন এক হুল্লুস্থুলি এবং তুলকালাম কাণ্ড পড়ে গেছে। গোলামকে পুলিশ অন্যায়ভাবে এবং প্রকাশ্য দিবালোকে রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পর থেকে ঋতু নিজের ঘরের দরজা বন্ধ করে পাগলের মতো কান্নাকাটি করছে এবং ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। সে তার বাবা এবং বড় ভাইকে বারবার ড্রয়িং রুমে ডেকে এনে তীব্র ভাষায় চাপ দেয়, যাতে তারা এখনই পুলিশের উচ্চপদস্থ অধিকারিকদের সাথে কথা বলে গোলামকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ঋতু কেঁদে কেঁদে চিৎকার করে বলে, গোলাম কোনো অন্যায় করেনি, সে কোনো অপরাধী নয়। সে শুধু নিশিতা আপুকে ওই নোংরা বকাটে বচ্ছেগেদের হাত থেকে নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছে। পুলিশ কেন তাকে কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়া, কোনো অভিযোগ ছাড়া এভাবে পশুর মতো ধরে নিয়ে যাবে? তোমরা যদি এখনই গোলামকে ফিরিয়ে না আনো, তাহলে আমি এই
বাড়ির কারো মুখ আর কোনোদিন দেখব না, কিন্তু ঋতুর সেই অহংকারী আর দাপুটে বড় ভাই যে গত পর্বে ফাতেমা ম্যাডাম এবং হাফিজের আসল ব্যাকগ্রাউন্ড, তাদের আন্ডারগ্রাউন্ড পাওয়ার এবং পিস্তলের নলের গরম অলরেডি নিজের চোখে দেখে এসেছে, সে মনে মনে প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তার সেই আগের অহংকার আর গলার জোর এখন একদম উধাও হয়ে গেছে। সে খুব ভালো করে নিজের মনে বুঝতে পেরেছে যে এই সাধারণ কাজের ছেলে গোলামের পেছনে আসলে এমন কিছু ভয়ঙ্কর, প্রভাবশালী ও বিপজ্জনক আন্ডারগ্রাউন্ড শক্তি বা মাফিয়া নেটওয়ার্ক রয়েছে, যাদের সাথে সামান্যতম পাঙ্গা নিতে গেলেও তাদের পুরো ফ্যামিলি এবং বিজনেস 1 সেকেন্ডের মধ্যে মাটির সাথে মিশে ধুলোয় ধুলো হয়ে যেতে পারে। সে ঋতুকে শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করে, নানা রকম মিথ্যে সান্ত্বনা দেয়, কিন্তু নিজের ভেতরে সেই চরম ভয় আর কাঁপনটা কোনোভাবেই ঋতুর সামনে লুকাতে পারে না। এই সিনটি প্রমাণ করে যে সমাজে যারা নিজেদের টাকার গরমে অন্ধ মনে করে, তারা যখন আরও বড় কোনো শক্তির মুখোমুখি হয়, তখন তাদের ভেতরের ভীরুতা কিভাবে প্রকাশ পেয়ে যায়। গল্পের পরবর্তী অংশে আমরা দেখতে পাই ফাতেমা ম্যাডামের চরিত্রের একটি বিশাল মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং একটি নতুন অ্যাকশন রূপ। ফাতেমা যখন হাফিজের পাঠানো গোপন বার্তার মাধ্যমে জানতে পারে যে হাফিজ কোনো আসল পুলিশ দিয়ে গোলামকে ধরেনি, বরং টেকনিক্যালি গোলামকে বাইরের শত্রু অর্থাৎ দাউদ খানের খুনিদের হাত থেকে সাময়িকভাবে আড়ালে নেওয়ার জন্য এবং নিরাপদে বাংলোয় পৌঁছে দেওয়ার জন্যই এই নাটকীয় কিডন্যাপের প্ল্যানটি করেছিল, তখন তার বুকের ওপর থেকে যেন এক বিশাল পাথর নেমে যায় এবং সে কিছুটা স্বস্তি পায়। কিন্তু স্বস্তি পেলেও ফাতেমা এখন নিজের অতীতের সেই ভয়ঙ্কর ভুলের জন্য এবং নিজের জেদের কারণে শাহজাবির জীবনটা ধ্বংস করে দেওয়ার জন্য তীব্র অনুশোচনার আগুনে দিনরাত পুড়ছে। তার ভেতরের সেই অহংকারী ধনী মেয়ের খোলসটা এখন পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে। সে তার শাশুড়ি অর্থাৎ শাহজাদের মায়ের সামনে গিয়ে আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে তার শাশুড়ির পায়ে জড়িয়ে ধরে অঝরে কেঁদে ফেলে এবং নিজের অপরাধ স্বীকার করে বলে, মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। সে